চাকমা জাত তো আলাদা। চাকমারা মানুষ পর্যন্ত মাইরা খায়। গারো বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা প্রায় 400 বছর পূর্বে তিব্বত থেকে বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইলের মধুপুর, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও গাজীপুর জেলায় এসেছিল। খাবার পাই না, তাও তো যে মদ, পচা মদ খাইয়া 2-1 গ্লাস করে খাইয়া এই পর্যন্ত পয়সা আছি, তাই না? বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব টাঙ্গাইলের মধুপুরী খ্যাত মধুপুরের একটি গারো পরিবারে। দেখানোর চেষ্টা করব তাদের দৈনন্দিন জীবনধারা এবং প্রবীণ গৃহকর্তার মুখে শুনবো তাদের সোনালী অতীত ও ধূসর বর্তমানের কথা। আমরা তো দেহই না, তোর হাতে কি গপ করবো? আমরা তো মুক্তিত গেছি, আমরা তো যোদ্ধার। আমরা ভারত গেছিলাম, ট্রেনিং নিলাম, বন্দুক চালানি শিখলাম। 1 তারিখে সাপ মারছিলাম, 20-25 হাত লম্বা। বিয়ার গপই শৈলে আনবার পাই নাই। বিয়া কর মুখে পলাই গেছি। নাংকাঙা খুব নাম বিয়া। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুরের পথে। প্রায় 129 কিলো পথ পাড়ি দিয়ে আমরা চলে আসি মধুপুরে। মধুপুর নামটির সাথে নিবিড়ভাবে মিশে রয়েছে গারো সংস্কৃতি ও ঐতিহ্য। মধুপুর নামকরণ আসলে কিভাবে করা হয়? দ্বাদশ শতকে প্রাকৃতিক নৈসর্গে ভরপুর এই জনপদের নাম ছিল ট্যাঙ্গর। ট্যাঙ্গরের সামন্ত রাজা ভবদত্তের অশেষ মোহ ছিল সুরা বা মদের প্রতি। সুরাকে তিনি বলতেন আসল মধু। এই মধু মন ভরে পান করার উদ্দেশ্যে ট্যাঙ্গর রাজা গড়ে তুলেছিলেন এক পুরী। তিনি ভালোবেসে এই পুরীর নাম দিয়েছিলেন মধুপুরী। তখন থেকেই এই জনপদ মধুপুরী বা মধুপুর নামে পরিচিত পায়। যাই হোক, এরপর আমরা মধুপুরের আরো ভিতরে 18 কিলো পথ পাড়ি দিয়ে চলে যাই গরম বাজার নামে একটি স্থানে। গরম বাজার থেকে মাটির রাস্তা ধরে কয়েক কিলো ভিতরে ঢুকলে চোখে পড়বে সারি সারি রাবার গাছ। বর্তমানে আমার হাতে যা দেখতে পাচ্ছেন এগুলো হলো রাবার গাছের বিচি। মূলত এই বিচি থেকে রাবার গাছের চারা তৈরি হয়। এটা কি? এটা গামার গাছের বিচি। গামার না, গামার। যাই হোক, এভাবে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা ফাইনালি চলে আসি একটি মান্দি বা গারো বাড়িতে। এই বাড়িতে একজন প্রবীণ গৃহকর্তা, তার স্ত্রী, তার 2 মেয়ে এবং তার নাতি নাতনিরা বসবাস করে। তাদের বাড়িঘর সাধারণত মাটির তৈরি, কিন্তু উপরে টিনের চাল দেওয়া। বর্তমান সময়ে তারা সাবমার্সিবল পাম্প ব্যবহার করে মাটির নিচ থেকে পানি উত্তোলন করলেও অতীতে তারা কুয়ো এবং পাহাড়ের ঝিরির উপর নির্ভর করতেন। যাই হোক, এই প্রবীণ গৃহকর্তা প্রথম দেখাতে আমাদের একদম আপন করে নেন। এরপর আমরা তাকে দাদু বলে সংবর্ধনা জানাই। সেও আমাদের নিজের নাতি মনে করতে থাকে। এরপর আমরা তাকে নিয়ে চলে যাই একটি নির্জন স্থানে। আমাদের আড্ডা আস্তে আস্তে বেশ জমতে থাকে। সে বলতে থাকে তার সোনালী অতীতের কথা, তার জীবনে ঘটে যাওয়া মজার মুহূর্ত, সে কোথা থেকে এখানে এসেছে, কিভাবে এখানে থাকতেছে, তার বিয়ে কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। 40-42 বছরে বিয়া করছি। 40 বছরে এমন ফুল এখানে থাকাবি। আমার বাড়ি তো আসল আসলে হিমালয়। আমার বয়সটা অনেক, 106-107 বছর। খাওয়ার মধ্যে যেমন আমাদের শুকর, পাড়ার মধ্যে 5টা বন্দুক আছে। তারিখে সাপ মারছিলাম, 20-25 হাত লম্বা। আমার তো বুড়ি হইলেও খাবার পাই না, তাও তো যে মদ, পচা মদ খাইয়া 2-1 গ্লাস করে খাইয়া এই পর্যন্ত পয়সা আছি, তাই না? তোমাকে আমি অনেক ভালোবাসি, এটার মানে তোমাদের বাসায় কি কেমন হইল? ওইটা হইলো নাংকাঙা খুব নাম বিয়া।
নানকানা খুব নাম গিয়া খাঙা খুব যাই হোক, এগুলো আপনারা কিছুক্ষণ পর দেখতে পারবেন। তার আগে এই লোকটি জাতিগোষ্ঠী সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। গারো মূলত তিব্বতী বর্মী জাতিগোষ্ঠীর লোক, যারা প্রধানত উত্তর পূর্ব ভারতীয় রাজ্য মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও বাংলাদেশের পাহাড়ি এলাকায় বসবাস করে। বাংলাদেশে বসবাসরত গারোরা এসেছিলেন ভারতের মেঘালয় রাজ্য থেকে প্রায় 400-450 বছর পূর্বে। গারোরা নিজেদেরকে মান্দি বলে পরিচয় দিতেই বেশি পছন্দ করে। গারো ভাষায় মান্দি শব্দের অর্থ মানুষ। গারোদের সমাজ মাতৃতান্ত্রিক পরিবার, মেয়েরাই পরিবার পরিচালনার ভার বহন করে। পুরো পৃথিবীতে প্রায় 11 লাখ গারো রয়েছে, যার মধ্যে বাংলাদেশে রয়েছে 1,20,000। গারোদের প্রাচীন ধর্মের নাম সাংসারিক। এই ধর্মের প্রধান উৎসব ওয়ানগালা, যা মূলত নতুন ফসল দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার উৎসব। তাদের প্রধান দেবতার নাম শরণ। অশ্বিন মাসে গ্রামের মানুষদের সামর্থ্য অনুযায়ী 3 থেকে 7 দিন এই উৎসব পালিত হতো। অতীতে সব গারোরাই তাদের নিজস্ব ধর্ম পালন করত। 1862 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণের পর থেকে বর্তমানে 90% গারোই খ্রিস্ট ধর্মের অনুসারী। খ্রিস্ট ধর্ম গ্রহণের পর থেকে তাদের সামাজিক নিয়ম কানুন ও আচার অনুষ্ঠানেও বেশ পরিবর্তন এসেছে। বর্তমানে তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। যাই হোক, এবার আমরা দাদুর কাছে ফিরে আসি। তাকে আমি ভিডিওতে এখন থেকে দাদু বলেই সম্বোধনা করব। ইনার বাড়ি মূলত অন্য জায়গায় ছিল। ইনার বিয়ে হওয়ার পর সে এই এলাকায় চলে আসে। মূলত গারো সম্প্রদায়ে গারো মেয়েরা বিয়ে করে ছেলেদের তাদের নিজ বাড়িতে নিয়ে আসে। আমার নাম হইল সুধীর মারাক। আমার বাড়ি তো আসল আসলে হিমালয়। 88 বন্যার 5-7 বছর আগে আইছি উনটিয়া এখানে। তো এলাকায় আমি একলাই আসিলাম। আমার বয়সটা অনেক, 106-107 বছর। এনো তো এটা তো আসিল ডিপার্টমেন্টের বাগান, বড় বড় পিত্রাস, মেনজুরি, তারপর সেগুন। তখন রাবার বাগান হয় না। রাবার বাগান কতদিন? রাবার বাগান তো হইলো মাত্র কিছুদিন আগে, তাও তো 40-50 বছর হয়। তার আগে এই এলাকার পরিবেশ কেমন ছিল আর কি? তখন কি কি এই পরিবেশই আছে না সোজা, মানুষজনই নাই, পরিবেশ পাবো কোনো। এখানে যদি আপনাদেরকে ভালো করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন চারদিক দিয়ে শুধু রাবার গাছ আর রাবার। 1986 সালে প্রতিষ্ঠিত হয় এই বাগানটি। পীরগাছা নামক স্থানে অবস্থিত বলে এটি পীরগাছা রাবার বাগান নামে স্থানীয়ভাবে বেশি পরিচিত। 3000 একর খাত জমি দখলমুক্ত করে 1986 সালে প্রায় 1,54,000 রাবার গাছ লাগানোর মাধ্যমে এই কৃত্রিম বনের যাত্রা শুরু হয়। বাংলাদেশে রাবার গাছ চাষ শুরু হয়েছিল 1952 সালে। এটি প্রথম চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে রোপণ করা হয়। এরপর 1957 সালে শ্রীলঙ্কা থেকে আনা হেভিয়া ব্রাজিলিয়ানসিস জাতের বীজ থেকে চারা তৈরি করে দেশে পরিকল্পিতভাবে চাষ শুরু হয়। প্রথম দিকে অল্প জায়গা নিয়ে চাষ শুরু করা হলেও 1980 সালের দিকে সরকারি পৃষ্ঠপোষকতা ও বেসরকারি উদ্যোগে রাবার চাষ আরো বিস্তৃত হয়। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে, রাবার গাছ থেকে রাবার কিভাবে তৈরি করা হয়? প্রথমে গাছের বকলে একটি নির্দিষ্ট কোণে ছিদ্র করে সাদা দুধের মতো কষ বা ল্যাটেক্স সংগ্রহ করা হয়। এরপর এই ল্যাটেক্সকে প্রক্রিয়াজাত করে জমাট বাঁধানো হয়। এরপর অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে চূড়ান্ত রাবার পণ্য তৈরি করা হয়। পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য টায়ার, টিউব, জুতার সোল, বেলুন ইত্যাদি। বন্ধুরা, আপনারা কেউ ধৈর্যহারা হবেন না, আমরা দাদুর কাছে ফিরে আসতেছি। তার আগে বলা বাহুল্য, আমরা যখন রাবার গাছের ভিতর দিয়ে দাদুদের বাড়িতে যাচ্ছিলাম তখন আমরা রাস্তার পাশে দেখতে পেলাম ছোট ছোট রাবার গাছ। মূলত এখানে চারা উৎপাদন করা হয়। গাছের চারাগুলো প্রাপ্তবয়স্ক হলে সেগুলো রোপণ করা হয় বাগানে। আপনারা বর্তমানে যে মহিলাকে দেখতে পাচ্ছেন সে মূলত গাছের চারাগুলো পরিচর্যা করেন। কাকি, আপনারা এখানে কাজ করার জন্য প্রতিদিন কত টাকার মতো মাইনে পান? 450 450। এটা কি রেগুলার কাজটা থাকে নাকি মাসে কয়েকদিন? আমার রেগুলারই কাজ। রেগুলারই কাজ। পাহাড়ি এলাকায় যেহেতু আপনাদের এনে কর্মসংস্থান কম, এই কাজ করার কারণে তো আপনার পরিবার বেশ উপকৃত হইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ আর পাশাপাশি বনেরও উপকার হইতেছে, হ্যাঁ কারণ আপনারা রাবার গাছের উৎপাদন করতেছেন, বনকে বাঁচাইতেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক, এবার আমরা দাদুর কাছে আবার ফিরে আসি। দাদু আমাদেরকে বললেন এমন একটা সময় ছিল যখন কিনা এই এলাকায় বাঘ, ভাল্লুক সহ নানা রকম হিংস্র প্রাণী দেখা যেত। এইটা তো গজারির বন আছিল, গজারি আছিল, মেনজুরি আছিল, পিকরাস গাছ আছিল, শুকর আছিল, বাঘ আছিল, ভাল্লুক আছিল। এই 70-71 সনে
তোমরা তো দেহই না, তোর হাতে কি গপ করবো? আমরা তো মুক্তিত গেছি, আমরা তো যুদ্ধার, আমরা ভারত গেছিলাম, ট্রেনিং নিলাম, বন্দুক চালানি শিখলাম, রাইফেল চালানি শিখলাম, 71 সনে নামলাম, নাইমাই যে স্বাধীনতা করছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, সে একজন মুক্তিযোদ্ধা ছিল। সব থেকে মজার ব্যাপার হলো সে মুক্তিযোদ্ধা থাকা সত্ত্বেও সরকারের কাছ থেকে কোনো অর্থ নেন না। তুমি তো তাহলে একজন মুক্তিযোদ্ধা আছিলে, আসিলাম। মুক্তিযুদ্ধেরই পাও না বা তা কাগজ করি নাই তো, অভাব আছিল না তো, অন্য কারোরা করছে। আমার আরো সহভাগী আছে, ভাই আছে, এগুলা কাগজ করছে, কিন্তু আমরা 10-15 জনের কাগজ করি নাই। অভাব নাই, কর্মুকে 20-50 বিঘা ক্ষেতের মালিক আমি একজন, তেলে আমি কোন দুঃখে কাগজই করবো আর কোন দুঃখে মাইসের পিছিয়ে যাবো। তার কাছ থেকে আমরা আরো একটি তথ্য জানতে পারি, তাদের প্রধান খাবার হচ্ছে শুকরের মাংস। প্রধান খাওয়া তো আমরা হগলদাই খাইছি, ময়ূর খাইছি, হরিণ খাইছি, খরগোশ। বেশি খাওয়ার মধ্যে যেমন আমাদের শুকর খাওয়াই প্রচলিত ছিল। শুকর তো যে ইংরের মধ্যে একেবারে হাজার হাজার আছে। এছাড়াও বাঙালিরা যেসব খাবার খেয়ে থাকে তারাও বর্তমানে সেগুলোই খেয়ে থাকে। তার সাথে কথা বলে আমরা বুঝতে পারি বাঙালিদের অর্ধেক সংস্কৃতি তাদের মধ্যে চলে এসেছে, যা কিনা অতীতে ছিল না। খাবার নিয়ে যেমন আমরা বন্দুক করছি, আমরা এখানে তো পাড়ার মধ্যে 5টা বন্দুক আছে। আমার বড় বোনের জামাইয়ের 3 জনের 3টা, আমার বাবার 1টা 4টা, আর আমার কাহার 1টা 5টা। দেখছো কিরকম বুঝা নেই? হ্যাঁ, আমার বাবা না আমগো দ্বারা সম্ভব না। এরপর ইনি আমাদেরকে একটি অবাক করার মতো তথ্য দিলেন, সে নাকি একটি অজগর সাপ মারছিলেন। সাপ এখনো আছে, অজগর সাপ। 1 তারিখে সাপ মারছিলাম, 20-25 হাত লম্বা, এত বড় অজগর সাপ। ওইটা শুলাইলে পরে চামড়া এত বড় ফের হয়ে গেছে, ওইটা বাইদারা কিনা নিয়ে গেছে। সাপ তো এখনো অহরহ আছে অনেক। আমার বাপ দাদারা পোশাক বানাইতো অবাকিরা। আপনারা হয়তো প্রথমেই দেখছেন ইনার বয়স 107 বছর। এরপর আমরা দাদুকে প্রশ্ন করি কিভাবে আমরা তার মতো এত বছর বেঁচে থাকতে পারবো। দুধ, ডিম, বুট এগুলা খাইলে পরে স্বাস্থ্য ভালোই থাকবো। পোশাক পরিষ্কার রাখবা, আপনার রোগী হবো না, কম হবো। আমার তো হ্যাঁ বুড়ি হইলেও খাবার পাই না, তাও তো যে মদ, পচা মদ খাইয়া 2-1 গ্লাস করে খাইয়া এই পর্যন্ত পয়সা আছি, তাই না? দাদুর কাছে আমরা আরো জানতে পারি আগের দিনে দলিল কেমন ছিল। আগে তো দলিলের মধ্যে খালি চাং জমা আছিল, রাজারও মলে এটা চাং জমা করছে, কাগজ, এত বড় বড় কাগজ, অনু যেমন সরকারের ছবি আছে আর সরকারের যা যাবতীয় আইন কানুন আইনগুলা আছে ওই কাগজে, এইটুকুই। বাড়ি ঘর তৈরি করতে কি দিয়ে? বাড়ি করতে রয়েছে হাত দিয়াই, জমির বন্ধন মেয়েরা পাই বেশি, আর বাপ মেয়েরে পালবো যে হে তো নিবই বেশি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যেহেতু তাদের সংস্কৃতিতে মেয়েরা প্রধান, তার জন্য মেয়েরা তুলনামূলকভাবে ছেলেদের থেকে বেশি জমি পেয়ে থাকে। যদি কেউ তাদের মধ্যে থেকে অন্য ধর্মের বা অন্য গোষ্ঠীর লোককে বিয়ে করে তাহলে কি হবে? হ্যাঁ, এই প্রশ্নটা আমরা দাদুকে করি, এরপর সে যা উত্তর দেয়। আমার এন থেকে যেমন ছেলে বা একজন মেয়ে গেল গা, তাহলে তো গেলই গা, ওদেরকে না শরিক করে দিয়ে দিলাম, আমাকে এই খ্রিস্টান সম্প্রদায়ে রাখবো না। দাদুর ইতিহাস সত্যি মনোমুগ্ধকর। সে 7 বছর চাকমাদের সাথে বান্দরবনও ছিল। বান্দরবনেও আসছিলাম 7 বছর চাকমাদের হাতে। চাকমা জাত তো আলাদা, চাকমারা মানুষ পর্যন্ত মাইরা খায়। এরপর দাদু আমাদের তার বিবাহ নিয়ে এমন একটি তথ্য দেয় যেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আর মেয়া দেখলে আমরা শরমে বুগলে যাই নাই, এত ভালো ভালো মেয়ে আইছে, বিয়ার গপই শৈলে আন্দার পাই নাই, মস করছে রাগে। বিয়া কর মুখে পলাই গেছে গা, ভারত পর্যন্ত নিয়ে গেছে মেয়া দেবার নিয়ে দেখাইছি। খুব ভালো ভালো মেয়ে, কোনটা পছন্দ হয় না। 40-42 বছরে বিয়া করছি, 40 বছরে। এনকার ফুল এখানে থাকাবি। দাদুদের প্রতিবেশী এক বাঙালিকে আমরা জিজ্ঞাসা করি গারদের সাথে তাদের সম্পর্ক কেমন। হেগর লগেই তো থাকেন আশেপাশে প্রতিবেশী দরবার গেলি। আচ্ছা, হেগর লগে আপনার সম্পর্কটা কেমন? সম্পর্ক বালা, মানে হেগর ব্যবহার আচার আচরণ কেমন? সবই বালা। সম্পর্ক ভালো না থাকবে রাত দিন এনে ঘুরা বান্ধা থুয়া যায়, আমরা চাইয়াও দেখি না। হাওড়া করে দিলে সর দিবে। না, আমরা ওই যে আমরা বিভিন্ন ইয়েতে দেখি যে এরকম ওইরকম, কিন্তু আসলে এটা বাস্তবতা অন্যরকম। এনে যারা থাকে হেগর লগে হেগর ভালো সম্পর্ক, সুন্দর সম্পর্ক। একটা জিনিস দেখছেন, আপনি খাইছেন, আমি সত্যি কথা বলতে গারো সম্প্রদায় অনেক বেশি আন্তরিক। আমরা তাদের সাথে মিশে সেটা বুঝতে পারছি, এবং আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করলেও তারাও বলেছেন ইনারা সত্যি অনেক ভালো মানুষ। জাস্ট বলবা যে তুমি কেমন আছো, এটা তোমাদের বাসায় মানে কি বলবো এটা? না নাম্মি দো আমা, না না নাম্মি দো আমা, আরেকবার না নাম্মি নাম্মি দো আমা,
দোঙ্গা মা এর মানে হইলো তুমি কেমন আছো? আপনি ভালোই আছো নাকি খারাপ আছো? আরেকটা জিনিস বলো যে তোমাকে আমি অনেক ভালোবাসি। ওইটা হইলো নাংকোয়াঙা খুব নাম লিখবিয়া। নাঙ্কানা খুব নাম গিয়া, নাংকোয়াঙা খুব নাম লিখবিয়া। তোমাকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসি। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। Iyang tham walo nang kugisik raba nang ko she panguman jawa ang gisik ni katha ko anga agana de man jawa agana de man jawa.